আমরা চলে যাব ডাইরেক্ট ডিএনএ স্ট্রাকচারে। প্রথমে ডিএনএ এর কেমিক্যাল স্ট্রাকচার, তারপরে ফিজিক্যাল স্ট্রাকচার। অবশ্যই আজকে ফিজিক্যাল স্ট্রাকচার হবে না, আজকে শুধু ডিএনএ কেমিক্যাল স্ট্রাকচার হবে। ওকে, বুঝবো ভালো করে, কারণ বারবার বলছি যত ভালো করে তুমি কেমিক্যাল স্ট্রাকচার ফিজিক্যাল স্ট্রাকচার বুঝবে তত ভালো করে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এগুলো বুঝবে। তাহলে ডিএনএ আরএনএ এই জায়গাগুলো তোমার যত ভালো ক্লিয়ার থাকবে কনসেপ্ট, তত ভালো করে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এবং বায়োটেকনোলজি বা এই গোটা চ্যাপ্টারতে যা যা আছে প্লাস বায়োটেকনোলজি চ্যাপ্টারতে যা যা আছে, এই দুটি চ্যাপ্টারতে বোঝার জন্য তোমাকে বেসিক নলেজ গুলো রাখতে হবে। আর সেই জন্য খুব মন দিয়ে যেন কনসেপ্ট গ্রো করে যায় সেইভাবে কিন্তু এগুলোকে বুঝতে হবে। ওকে, আমরা একই সঙ্গে ডিএনএ এবং আরএনএ দুজনের কেমিক্যাল স্ট্রাকচার দেখে নেব, কারণ দুজনের কেমিক্যাল স্ট্রাকচার প্রায় একই রকম, কোনো ঝামেলাই হবে না, সেজন্য দুজনকে একসঙ্গেই দেখা যাবে। কি কি আছে একটা ডিএনএ বা আরএনএ এর কেমিক্যাল স্ট্রাকচারে, কি কি আছে দেখো। রয়েছে পেন্টোজ সুগার, রয়েছে পেন্টোজ সুগার মানে 5 কার্বনের শর্করা, এক শর্করা, এবং তার নাম যদি ডিএনএ তে হয় তাহলে ডি অক্সি রাইবোজ, আর যদি আরএনএ তে হয় তাহলে রাইবোজ। ওকে, একসঙ্গে আমরা দেখাচ্ছি ডিএনএ আরএনএ, যদিও আমরা ডিএনএ নিয়েই কন্টিনিউ করবো, শুধু আরএনএ কোন কোন জায়গায় আরএনএ আলাদা সেটা আমরা বলবো। 1 নম্বর জিনিস হয়ে গেল পেন্টোজ সুগার আছে। 2 নম্বর জিনিস আছে ফসফরিক অ্যাসিড H3PO4। ফসফরিক অ্যাসিড আছে, দুটোর ক্ষেত্রেই ফসফরিক অ্যাসিড আছে, ডিএনএ হোক বা আরএনএ হোক। আর রয়েছে নাইট্রোজেন বেস, তাই তো, নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন ক্ষার বলা হয়, এবং সেখানে রয়েছে পিউরিন আর রয়েছে পিরিমিডিন। পিউরিন আর পিরিমিডিন এই দুই ধরনের বেস রয়েছে। পিউরিনের ক্ষেত্রে রয়েছে অ্যাডেনিন আর গুয়ানিন, আমরা কিন্তু সেগুলো লিখছি না, ফুল ফর্ম সবাই জানেন নিশ্চয়ই, অ্যাডেনিন আর গুয়ানিন মানে এ আর জি বলে। আর এখানে রয়েছে ডিএনএ এর জন্য থাইমিন, আরএনএ এর জন্য ইউরাসিল। যেহেতু আমরা ডিএনএ আরএনএ একসঙ্গে বলছি, তাহলে ডিএনএ এর জন্য যাহা থাইমিন, আরএনএ এর জন্য তাহাই ইউরাসিল, আর এখানে সাইটোসিন। তা দুটো জায়গায় এখানে আমরা ডিফারেন্স দেখতে পাচ্ছি, এক হলো ডিএনএ এর জন্য ডিঅক্সিরাইবোজ আর ডিএনএ এর জন্য থাইমিন। থাইমিন নট থায়ামিন, থায়ামিন হলো ভিটামিন, থাইমিন। আচ্ছা, তাহলে ডিঅক্সিরাইবোজ আর থাইমিন এই দুটো জিনিস ডিএনএ এর জন্য, বাকি তো ডিএনএ এর জন্যই। আর আরএনএ এর জন্য রাইবোজ আর ইউরাসিল, বাকি সব সেম টু সেম, বাকি সব সেম টু সেম। ডিএনএ বললেই আমরা এরকম সুন্দর একটা সাপের মতো ছবি আঁকি, আর যেটা পুরো ভুল ছবি। আমরা ঠিক ছবিটা পরে আঁকবো যখন ফিজিক্যাল স্ট্রাকচার দেখাবো। আমরা আপাতত ডিএনএ এর কেমিক্যাল স্ট্রাকচার নিয়ে আলোচনা করছি। তাহলে ডিএনএ এর এই যে কেমিক্যাল স্ট্রাকচার, এতে কি আছে, এই এক একটা স্ট্র্যান্ড, এগুলোকে স্ট্র্যান্ড বলা হয় না, এখানে আমরা লিখি 5 প্রাইম টু 3 প্রাইম, আর এখানে লিখি আমরা 5 প্রাইম টু 3 প্রাইম, যে আমরা বলি অ্যান্টি প্যারালাল চলছে, দুটো স্ট্র্যান্ড অ্যান্টি প্যারালাল চলছে। ডিএনএ সাধারণত দ্বিতন্ত্রী হয়, কোথাও কোথাও একতন্ত্রী, আরএনএ সাধারণত একতন্ত্রী হয়, কোথাও কোথাও দ্বিতন্ত্রী। আমরা যেটা নর্মাল সেটা নিয়ে আলোচনা করবো আগে। তাহলে এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি, দুটো হেলিক্স বলা হচ্ছে বা দুটো তন্ত্র বলা হচ্ছে, এই তন্ত্রে কি আছে দেখো। এই তন্ত্রে আছে সুগার ফসফেটের ব্যাকবোন, আমরা বলি সুগার ফসফেটের ব্যাকবোন, তার মানে আমরা এসপি 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 এরকম করে লিখছি। তো এখানে লিখবো না, আমরা পাশে লিখবো দেখানোর জন্য, বোঝানোর জন্য। তার মানে এই দুটো স্ট্যান্ডে শুধু এসপি 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 এইভাবে চলছে। এস মানে এখানে অবশ্যই সুগার, সালফার নয় সুগার, আর পি মানে এখানে ফসফরাস, ফসফরিক অ্যাসিডের ফসফরাস, এই দুটো জিনিস আছে এখানে। তার মানে আমরা এখানে করে দিলাম এরকম ভাবে যে পি এস পি এস, এটা কি বলছি আমরা, সুগার ফসফেটের ব্যাকবোন। ওকে, এইভাবে আর আচ্ছা পি এস।
তাহলে এখানে লিখছি আমরা 5 প্রাইম আর এখানে লিখছি আমরা 3 প্রাইম, ভালো করে মন দিয়ে দেখবে। আর এখানে করছি আমরা কি, এস একই সঙ্গে উল্টো স্ট্র্যান্ড আর কি, কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড বলা হয়, পি এস পি, এখানে শেষ করলাম, এখানে লিখলাম 5 প্রাইম। দেখো দুটো স্ট্র্যান্ডে একটু খেয়াল রেখে দেখো, দুটো জায়গাতে কিন্তু একটা বিষয় আমরা মেনটেন করেছি। সেটা কি, মানে এটাকে আর একটু কন্টিনিউ করা যেত, জায়গা নাই বলে করছি না, একই বিষয়। দুটো জায়গাতে কিন্তু আমরা একটা বিষয় কন্টিনিউ, মানে একটা বিষয় কিন্তু আমরা মানে মেনটেন করেছি। সেটা কি, যেখানে 5 প্রাইম আছে সেখানে পি দিয়ে শুরু করেছি, আর 3 প্রাইমটা এস দিয়ে শেষ করে দিয়েছি। এখানেও তাই, 5 প্রাইমটা পি দিয়ে শুরু করেছি আর 3 প্রাইমটা আমরা এস দিয়ে শেষ করে দিয়েছি। তার মানে এটা নিশ্চয়ই লেখার ক্ষেত্রে কোনো মানে আছে, আর সেটা এখানে মাথায় রেখেই কাজটা হবে। চলো এটা মুছলাম, দরকার নেই এটা। আমরা প্রথম যেটা করব, এটাকে বলা হচ্ছে সুগার ফসফেটের ব্যাকবোন। যে দুটো লাইন আমরা টানছিলাম সে যদি সোজা করে নিই মইয়ের মতো করে, তাহলে সেই সোজা দুটো লাইন এটা। এরপর আমরা এই জায়গাটাকে একটু জুম ইন করছি, এই জায়গাটাকে, মানে এই যে S1 লিখছি এই জায়গাটাকে একটু জুম ইন করছি, ঠিক আছে। এখানে একটা পেন্টোজ সুগারের যে গঠন, মানে কেমিক্যাল স্ট্রাকচার, সেই কেমিক্যাল স্ট্রাকচার আমরা এখানে দেখাচ্ছি না। মানে দেখাচ্ছি না মানে এরা যে দেখো, যাদের কার্বন সংখ্যা, যে সমস্ত কার্বোহাইড্রেটের যে সমস্ত 100 কার্বন সংখ্যা 5 বা 5-এর বেশি, তারা দুটো ফরম্যাটে থাকতে পারে, একটা বলা হয় চেন ফরম্যাট, একটা বলা হয় রিং ফরম্যাট। যখনই কারোর সঙ্গে জুড়তে হয় তখনই তাকে এরকমের রিং ফরম্যাটে আসতে হয়, আর না হলে কিন্তু চেন ফরম্যাটে থাকতে পারে যখন সে সিঙ্গেলে থাকে। এই সমস্ত জিনিস নিয়ে ডিটেলসে আলোচনা করা হয়েছে কার্বোহাইড্রেট চ্যাপ্টারে। যদি মনে হয় আমাকে বলবে, আমি কার্বোহাইড্রেটের সেই সমস্ত একটাই ভিডিও কার্বোহাইড্রেটের, সেই ভিডিও আমরা শেয়ার করে দেবো, সেখান থেকে বুঝে নেবে কিভাবে চেন থেকে রিং এ হয়, কারণ সেই সমস্ত বোঝাতে গেলে এখন এখানে অসুবিধা হবে। ওকে, সেখানে স্পষ্ট করে সুন্দর করে বোঝানো আছে কিভাবে হয়। তাহলে একটি পেন্টোজ সুগার যদি আমরা এখানে বলি, তাহলে এটা হলো তার 1 নম্বর কার্বন, এটা হলো 2 নম্বর, এটা 3, এখানে 4, আর এখানে আছে C5। আমরা সেখানেও বলতাম যে ওই পাইরানোজ আর ফিউরানোজ না, মানে কার্বনের সংখ্যার উপর এখানে কিন্তু পঞ্চভুজ বা ষড়ভুজ এসব হয় না। হ্যাঁ, এর স্ট্রাকচারালি ব্যাপারটা চেঞ্জ হয়। মানে এরকম ছিল যে 1 2 মানে পরপর যদি হয়, যখন চেনে ছিল তাহলে 1 2 3 4 5 এইভাবে ছিল, 4টাকে নিয়ে গিয়ে এখানে যাওয়া হয়েছে, 4-এর সঙ্গে 5 ঝুলছে। তাহলে কি রকম ছিল ব্যাপারটা, এরকম ছিল 1 2 3 4 5 এরকম করে ঝুলছিল যখন চেনে ছিল। ধরো 4 নম্বর কার্বনটাকে কান ধরে নিয়ে গিয়ে এখানে নিয়ে যাওয়া হয়েছে, তাহলে 4-এর সঙ্গে 1 অক্সিজেন দিয়ে বাইন্ড করে গেছে, আর 4-এর সঙ্গে 5 যেহেতু এখানে ঝুলছিল তখন করে 4-এর সঙ্গে 5 মানে ঝুলছে। এটা ওই কার্বোহাইড্রেটের ভিডিওটা দেখবে, যাদের মনে নাই তারা একবার দেখলেই স্পষ্ট হয়ে যাবে কিভাবে চেন থেকে রিং এ আসে। কেন রিং এ আসে, কারণ কারোর সঙ্গে জুড়তে গেলে রিং এ আসতে হয়। এখানে যেহেতু কারোর সঙ্গে জুড়বে সেজন্য এখানে রিং এ আসতে হয়েছে, না হলে পেন্টোজ মানে রাইবোজ বলো বা ডিঅক্সিরাইবোজ বলো, এরা তো সব মনোস্যাকারাইড, সুতরাং এরা সিঙ্গেল থাকতে পারে। কিন্তু যদি ডাইস্যাকারাইড বা পলিস্যাকারাইড হতে হয় তখন তাকে রিং এ আসতে হয় কারোর সঙ্গে জুড়তে গেলে। ওকে, এবার যদি এখানে দেখে নিই আমরা, সেটা হলো OH H, রাইবোজ আর ডিঅক্সিরাইবোজ, এই দুটোর মধ্যে পার্থক্য যে জায়গাতে, রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ এই দুটোর মধ্যে পার্থক্য যে জায়গাতে, সেটা হলো শুধুমাত্র এর 2 নম্বর কার্বন পজিশন। দেখবে এটাকে আমরা S1 লিখছি, কারণ আমরা আগেই বলেছি এই জায়গাটাকে শুধু S1টাকে জুম করে এখানে নিয়ে এসেছি আমরা। তুমি ফোকাস করো S1 এর জায়গাটাকে এখানে জুম করে নিয়ে আসা হয়েছে। তাহলে এটা হলো আপাতত কিন্তু রাইবোজের, ডিঅক্সিরাইবোজ জাস্ট এই ওটাকে মুছে দেবো, ব্যাস হয়ে গেল ডিঅক্সিরাইবোজ। নামেতেই লেখা আছে ডি মানে 2, ডিঅক্সিরাইবোজ, রাইবোজের 2 নম্বর কার্বন পজিশনে অক্সিজেন অ্যাবসেন্ট আছে। রাইবোজের সঙ্গে ডিঅক্সিরাইবোজের এডে পার্থক্য, এটা এমসিকিউ আছে, বোর্ড এক্সামে এমসিকিউ আছে যে ডিঅক্সিরাইবোজের কত নম্বর কার্বন পজিশনে অক্সিজেন অনুপস্থিত।
ঠিক আছে, তখন উত্তর হবে 2 নম্বরে। তার মানে এটা সহজ ব্যাপার। যদি আমরা ডিএনএ পড়াচ্ছি তো এটাই থাক, আর চেঞ্জ করলাম না। যদি এটা আরএনএ পড়াতাম, আরএনএ এর কেমিক্যাল স্ট্রাকচার দেখাতাম, তাহলে এখানে ওটা রাখতাম। ব্যাস, এটা একটা পার্থক্য হয়ে গেল। একসঙ্গে ডিএনএও পড়াচ্ছি, আরএনএও পড়াচ্ছি, হয়ে গেল, এখানে আর কিছু বলার নেই। একটা সুগারের 1 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বর, এই 3টে কার্বন পজিশন ভীষণ গুরুত্বপূর্ণ। একটা সুগারের 1 নম্বর, 3 নম্বর আর 5 নম্বর, এই 3টি কার্বন পজিশন ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এগুলোর সঙ্গে কেউ না কেউ যুক্ত হয়। ভালো করে মন দিয়ে শুনবে, এগুলোর সঙ্গে কেউ না কেউ যুক্ত হয়। দেখো, 1 নম্বর কার্বনের সঙ্গে, এটা 1 নম্বর কার্বন, এর সঙ্গে যুক্ত হয় নাইট্রোজেন বেস। ধরো সাপোজ আমরা এখানে অ্যাডেনিন যোগ করেছি, তাহলে এখানে আমরা ঠিক একইভাবে এ লিখলাম, কারণ আমরা 1 নম্বর সুগারটাকে এখানে টেনে নিয়েছিলাম, তাহলে এখানে এ লিখেছি, মানে এখানে এ লিখেছি, অ্যাডেনিনকে লিখেছি। তাহলে অ্যাডেনিন হলো নাইট্রোজেন বেস, অ্যাডেনিন হলো নাইট্রোজেন বেস বেস, এবং সেটা কার সঙ্গে অ্যাড হয়েছে, সেটা সুগারের সঙ্গে অ্যাড হয়েছে। এস মানে সুগার এখানে লিখে রেখেছি। তার মানে নাইট্রোজেন বেস প্লাস সুগার, এটাকে কি বলা হয়? বলা হয় নিউক্লিওসাইড। পরীক্ষা আসতে পারে আল্লাহ, নিউক্লিওসাইড কি, নিউক্লিওটাইড কি, সব আছে। তাহলে এটা হলো নিউক্লিওসাইড। তার মানে সুগার প্লাস নাইট্রোজেন বেস ইকুয়াল টু নিউক্লিওসাইড। তাহলে এটা যদি আমরা বলি অ্যাডেনিন, এটা যদি অ্যাডেনিন বলি আর এটা যদি সুগার হয়, তাহলে এটাকে বলা হবে অ্যাডিনোসিন। তাহলে অ্যাডিনোসিন মানে হলো অ্যাডেনিনের নিউক্লিওসাইড, অ্যাডিনোসিন মানে হলো অ্যাডেনিনের নিউক্লিওসাইড। ওকে, তার মানে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, অ্যাডিনোসিন মনোফসফেট, গুয়ানোসিন ট্রাইফসফেট, ইউরাসিল ট্রাইফসফেট, এই সব জায়গাগুলো যখন আমরা আলোচনা করি না কোথাও কোথাও, মানে এটিপি ফেটিপি এইসব জায়গায়, তখন এই এর মানে এটাই। তার মানে অ্যাডেনিন হলো নাইট্রোজেন বেস আর অ্যাডিনোসিন হলো নিউক্লিওসাইড। আচ্ছা, এরপর দেখো, নাইট্রোজেন বেস প্লাস সুগার আগে থেকে অ্যাড হয়ে আছে, যেটাকে আমরা বলছি নিউক্লিওসাইড। তার সঙ্গে যখনই ফসফরাস অ্যাড হচ্ছে বা ফসফরিক অ্যাসিড অ্যাড হচ্ছে, তখন তাকে বলা হবে নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড। তাহলে এটা ছিল অ্যাডিনোসিন, আর এটা হয়ে গেল অ্যাডেনাইলিক অ্যাসিড, অ্যাডেনাইলিক অ্যাসিড, গুয়ানাইলিক অ্যাসিড, এইভাবে হবে। তাহলে অ্যাডেনিন হলো নাইট্রোজেন বেস, অ্যাডিনোসিন হলো নিউক্লিওসাইড, আর অ্যাডেনাইলিক অ্যাসিড হলো নিউক্লিওটাইড। হলো? তাহলে একইভাবে অ্যাডেনিনের, গুয়ানিনের, সাইটোসিনের, থায়ামিনের এবং ইউরাসিলের সবারই নিউক্লিওটাইড হয়। এবার যদি আরএনএ হয় তাহলে রাইবো নিউক্লিওটাইড, আর যদি ডিএনএ হয় তাহলে ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইড। অনেক বড় বড় নাম কিন্তু এই বিষয়। তাহলে আমরা নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড নিয়ে আশা করছি বোঝাতে পেরেছি যে কি বলতে চাইছি। এবার দেখো, এবার আমরা এই জায়গাটা মুছে দিলাম, আমরা আপাতত নিউক্লিওসাইডকে দেখিয়ে ফেলেছি। তাহলে আমার কাজ হলো এখন নিউক্লিওটাইড করে দেওয়া এটাকে। এখানে আমরা করছি কি ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড আমরা জানি H3PO4 এখানে লেখাই আছে। ফসফরিক অ্যাসিডের যদি আমরা একটু ভেঙে চুরে লিখি আর কি, তাহলে এখানে OH, OH and then OH, ব্যাস, এটা হলো ফসফরিক অ্যাসিড। ফসফরাসের 5টা হাত, তাহলে এখানে এটাই আছে ফসফরিক অ্যাসিড। তাহলে এই জিনিসটাকে আমরা উপরে তুলে দিলাম, কারণ এখানে S1 দিয়ে আমরা শুরু করেছিলাম, এখানে তার আগে আমরা ফসফেট অ্যাড করেই রেখেছি, তো সেইভাবেই আমরা ওটাকে প্লেস করে দেবো ওখানে। মানে এখানে P ডাবল বন্ড O, OH, OH আর এখানে OH, হয়ে গেল। এবার শুধুমাত্র যে যে জায়গায় যুক্ত হবে, যা যা যুক্ত হবে তাকে তাকে আমরা করে দেবো। একটা জিনিস এখানে বলা হয়নি, এই যে সুগারের সঙ্গে যখন নাইট্রোজেন বেস অ্যাড হচ্ছে, এর কেমিক্যাল স্ট্রাকচার দেখাতে হয় না। মানে এই যে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন বা ইউরাসিল, এদের কেমিক্যাল স্ট্রাকচার আমাদের সিলেবাসে নেই, এগুলো গ্রাজুয়েশনে আছে। সুতরাং আমাদের বোর্ড বা নিটে কোথাও যেন নেই, তখন ফালতু ওগুলোকে নিয়ে বেশি ঘেটে তো লাভ নেই। তো এখানে ডাইরেক্টলি আমরা ওই জন্য 1 নম্বর কার্বনের সঙ্গে আমরা ডাইরেক্টলি
সুগারকে নাইট্রোজেন বেসকে অ্যাড করে দিচ্ছি। তবে যে বন্ডের সাহায্যে এখানে যুক্ত হয়েছে তার নাম গ্লাইকোসাইডিক বন্ড। গ্লাইকোসাইডিক বন্ড, কারণ কার্বোহাইড্রেটের সঙ্গে যখন যুক্ত হচ্ছে তখন তার নাম তো গ্লাইকোসাইডিক বন্ডই হবে। তাহলে এখানে গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে এখানে যুক্ত হয়েছে। ওকে, আচ্ছা এবার এখানটা দেখো, এখানটা OH আর OH, তাহলে H2O2, তাহলে সেখান থেকে ডিহাইড্রেশন হলো মানে H2O বেরিয়ে গেল, পড়ে থাকলো O, তার মানে এস্টার বন্ড, ডাবল বন্ড ও মানে এস্টার বন্ড, তাহলে এখানে এস্টার বন্ড হয়ে গেল। আর যেহেতু এখানে ফসফরাস আছে সেই জন্য ফসফো এস্টার বন্ড, ফসফো এস্টার বন্ড। তার মানে এই জায়গাতে ফসফো এস্টার বন্ড আছে আর এই জায়গাতে আছে গ্লাইকোসাইডিক বন্ড, যার মানে দাঁড়ালো এটা তো ডিহাইড্রেশন হয়ে গেছে, তাহলে ফসফো এস্টার বন্ড ক্রিয়েট হয়ে গেছে। তার মানে এটা এখন আপাতত আমরা নিউক্লিওটাইড লিখতে পারি। এখানে লিখে দিলাম ফসফো এস্টার বন্ড। তার মানে আপাতত এটা অ্যাডেনিনের নিউক্লিওটাইড মানে অ্যাডেনাইলিক অ্যাসিড করা আছে। তার মানে এখানটা যদি আমরা একবার দেখি, সাপোজ এটা আমরা আপাতত এখানে এঁকে ফেলেছি এই জিনিসটাকে। এরপর আমরা যেটা করব, এখানে S2 এই জায়গাটাকে একটু জুম ইন করছি, মানে আর একটা অন্ততপক্ষে দেখাবো S2। তাহলে এখানে সেম টু সেম আমরা আবারও একটা একই রকম ভাবে আঁকছি, বাকিগুলোতে কিছু ফোকাস করছি না। এখানটা আমরা গুয়ানিন দিচ্ছি, যা ইচ্ছা তোমার মনে যা চাই দিতে পারো, ইউরাসিল ছাড়া। এই জায়গাতে H আর OH, আর এখানে 4 নম্বর পজিশনের সঙ্গে CH2OH। ওকে, তাহলে এটা S2 মানে সুগার 2 আর কি এটা। তাহলে এখানে আবার ফসফরাস আছে, তাহলে ফসফরিক অ্যাসিড কি করতে হবে, তাহলে এখানে একই রকম ভাবে P ডাবল বন্ড ও, হাতগুলো একটু আঁকামাকা হচ্ছে, হ্যাঁ কারণ পজিশন গুলো এইভাবে আছে বলে। হয়ে গেল, এটি ফসফরিক অ্যাসিড কি করলাম, তাহলে এখানে আবারও OH OH মানে সেই একই রকম ফসফোএস্টার বন্ড, তাহলে এর সঙ্গে একটি ফসফোএস্টার বন্ড ক্রিয়েট হলো, আর এখানেও আরেকটি ফসফোএস্টার বন্ড ক্রিয়েট হলো। তাহলে এখানেও, তার মানে এই জায়গা থেকে দুটো জল বেরিয়ে গেল, এটা থেকে একটা বেরিয়ে গেল আর এখান থেকে একটা বেরিয়ে গেল, তার মানে টোটাল 2 অণু জল এখান থেকে বেরিয়ে গেল। ওকে, আর এখানে দুটো মিলিয়ে যে বন্ডটা ক্রিয়েট হলো তাকে বলবো ফসফো ডাইএস্টার বন্ড। তাহলে এখানে আমরা লিখছি, আপাতত এই জায়গাতেই লিখছি ফসফো ডাই এস্টার বন্ড। দেখো একটা জায়গাতেই, একটা স্ট্র্যান্ডের একটা জায়গাতেই শুধু ফসফেস্টার পাবো, বাকি সব ফসফোডাইএস্টার পাবো। ঠিক একইভাবে এই প্রাইমেও মানে এই স্ট্র্যান্ডেও একটা জায়গাতেই আমরা ফসফোএস্টার পাবো, বাকি গোটাতেই আমরা ফসফোডাইএস্টার পাবো, তাই না? দুটো স্ট্র্যান্ডই একবার করে পাবো। তাহলে এখানে এই ব্যাপারগুলো হয়ে গেল। এবার এবার এখানে তাহলে আমরা জি বসিয়ে দিই, এখানে আমরা জি বসিয়ে দিই। এবার কতগুলি কোশ্চেন এবার আসবে সেগুলো নিয়ে একবার দেখো। প্রথমত প্রথম বিষয় হলো যে কেন ডিএনএ কে 5 প্রাইম টু 3 প্রাইম লেখা হয়, কেন 5 প্রাইম টু 3 প্রাইম লেখা হয়। যখন আমরা লিখছি সবসময় বলছি আমরা 5 প্রাইম টু 3 প্রাইম, যার মানে এটা যে অ্যারো আছে 3 প্রাইমের দিকে। কেন? কারণ এটা আমরা দেখাচ্ছি মানে এটা রেপ্লিকেশন দেখাচ্ছি হিসাব মতো, এতে যুক্ত করছি, একটার পর একটা যুক্ত করবো মানে অ্যাকচুয়ালি রেপ্লিকেশনের সময় ঘটনাটি ঘটে। তার মানে যদি কোনো সুগারকে বা যদি কোনো নিউক্লিওটাইডকে এখনো অ্যাড হতে হয় তাহলে এখানে অ্যাড হতে হবে কোথায়, এই যে 3 প্রাইম, এটা 3 নম্বর কার্বন পজিশন, 3 প্রাইম OH ফাঁকা পড়ে আছে, তাহলে যা অ্যাড হবে বাবা এখানে অ্যাড হোক, এখানে অ্যাড হোক, এখানে অ্যাড হোক, এইদিকে বাড়ো, ওদিকে ব্লক করা আছে, এটা ব্লক করা আছে, এখানে যা অ্যাড হবে সব এইদিকে। তার মানে সেই জন্য 5 প্রাইম টু 3 প্রাইম লিখছি। এদিকেও তাই, এইদিকে কেন অ্যান্টি প্যারালাল আছে সেটা পরে আসছে। তাহলে 5 প্রাইম টু 3 প্রাইম কেন লেখা হয়, তার উত্তর এটা, যেহেতু এটা 5 নম্বর কার্বন সেই জন্য এটাকে এই এনটাকে 5 প্রাইম লেখা হয়, যেহেতু এটা 3 নম্বর কার্বন শেষ হচ্ছে সেই জন্য একে 3 প্রাইম লেখা হয়। ওকে, এটা প্রথম। 2 নম্বর, ডিএনএ বা আরএনএ কে কেন অ্যাসিড বলা হয়,
না, নিউক্লিক অ্যাসিড বলা হচ্ছে, তাহলে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, তাহলে ডিএনএ বা আরএনএ কে কেন অ্যাসিড বলা হয়? তাহলে পিএইচ লেভেলে ব্যাপার আছে, এখানে কম আছে। দেখো প্রত্যেকটা জায়গাতে ফসফরিক অ্যাসিডের প্রত্যেকটা জায়গাতে একটা করে কিন্তু ওইচ এখানে ফাঁকা পড়ে আছে। আর সেই জন্য আমরা এখানে ফসফরিক অ্যাসিড মানে সেই জন্য আমরা নিউক্লিক অ্যাসিডকে অ্যাসিড বলি। আবারও বলছি যে আমরা নিউক্লিক অ্যাসিডকে অ্যাসিড কেন বলছি, কারণ দেখো এই চেনটা তো মাত্র আমরা দুটো বা তিনটে দিয়ে দেখাচ্ছি, কিন্তু এই চেনটা তো অনেক বড় চেন, 200 500 2000 5000 25000 30000 50000 এরকম চেন। তাহলে সেই জায়গাতে প্রত্যেকটা ফসফরিক অ্যাসিডের একটা করে ওইচ ফাঁকা পড়ে আছে। হ্যাঁ, এখানে দুটো আছে, এটা তো একবারই আসবে, আর ওই স্ট্যান্ডেও একবারই আসবে, সেজন্য এটা দুটোটা অত বড় ফ্যাক্টর না, কিন্তু বাকি সবার ক্ষেত্রে একটা করে ওইচ ফাঁকা পড়ে আছে। আর সেই জন্য ফসফরিক অ্যাসিডকে মানে আমরা ডিএনএ বা আরএনএ কে অ্যাসিড বলি। ঠিক আছে, তাহলে 5'3' কেন লেখা হয়, 5'3' কেন বলা হয়, আর এখানে ফসফরিক অ্যাসিডকে অ্যাসিড কেন বলা হয়, এর উত্তরগুলো আমরা এখানে পেলাম। এবার প্রশ্ন হলো যে আমরা যখন এইদিকে 5'2' 3' লিখছি, তখন একে একইভাবে এইদিকে 5'2' 3' লিখতে পারতাম, তা না লিখে আমরা উল্টো দিকে কেন লিখছি, আমরা কেন অ্যান্টি প্যারালাল বলছি? তার কারণ খুব সহজ, কারণ ধরো একই দিকে দুজন পাশাপাশি দাঁড়িয়ে আছি, আমি যদি বলি আমার বাঁ হাতটা দিয়ে তার বাঁ হাতটা ধরবো, তা সম্ভব নয়, তাহলে হয় এইদিকে না হয় ওইদিকে এরকম ঘুরে ধরতে হবে। তাহলে আমাকে কিংবা তাকে, পাশের জনকে, কাউকে একজনকে ঘুরে যেতে হবে, তাহলে তার বাঁ হাতের সঙ্গে আমার বাঁ হাত ধরতে পারবো। এখানেও ঠিক সেরকমই ব্যাপার, যদি এখানে এ, আমরা প্রত্যেকেই নিশ্চয়ই জানি এর সঙ্গে টি বাইন্ড করে আর জি এর সঙ্গে সি বাইন্ড করে, এগুলো আমরা জানি, মাধ্যমিক লেভেল থেকে জেনে এসেছি। তাহলে এখানে যখন আমরা এ লিখছি, অ্যাডেনিন লিখছি, তাহলে এখানে আমরা নিশ্চয়ই টি লিখতাম। যদি একই রকম লিখতাম মানে 5'2' 3'ই যেত, তাহলে ওর বেস গুলো সব ওইদিকে যেত, তা তখন এর সঙ্গে টি কে ধরতে কত কষ্ট করতে হতো। আর সেই জন্য এরকম করা আছে, ঘোরানো আছে। তার মানে ঘোরানো মানে যে প্রাইম প্রাইম চেঞ্জ হয়ে গেল বা এর ওর সে কিছু হয়নি, শুধু এই দিক থেকে ওই দিকে যুক্ত হয়, বাকি সব একই বিষয়ে আছে। তার মানে এর এটা তার সঙ্গে এটা, আর এখানে নতুন আবার একটা বন্ড আসছে, সেটা হলো হাইড্রোজেন বন্ড। এখানে আবার নতুন একটি বন্ড আসছে যার নাম হাইড্রোজেন বন্ড। তার মানে এর সঙ্গে টি এই সাইডে হাইড্রোজেন বন্ড, এবং এর সঙ্গে একটি এস ধরে আছে, আগলাম না। এখানে যখন জি লিখছি, তখন জি এর সঙ্গে সি ট্রিপল হাইড্রোজেন বন্ড, এবং তার সঙ্গে এর সঙ্গে একটি সুগার ধরে আছে, ওই একই ভাবে এর সঙ্গে ফসফরাস এভাবে আছে। আর তার মানে বিষয়টা 5'2' 3', আর তখন 5'2' 3' অ্যান্টি প্যারালালি পেলাম। কখনোই 3'2' 5' বলা উচিত নয়, আমরা হয়তো অনেক জায়গায় বলে দেবো, কিন্তু যখন ডিএনএ পড়ছি তখন সেই ভুলটা আমরা বলবো না। আর সেই জন্য লেখার সময় সবসময় আমরা 5'2' 3' এই কথাটাই বলবো। তার মানে দুটো স্ট্যান্ডে যখন দুবারই লিখছি, তখন এরকম বলবো 5'2' 3', আর এখানেও বলবো 5'2' 3', কখনো 3'2' 5' বলবো না, এটা বলা উচিত না। ওকে, এগুলো এলো, তাহলে বুঝতে পারলাম কেন অ্যান্টি প্যারালালি আছে। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, এটা একটা নিউক্লিওটাইড, এখানটা একবার দেখো নিউক্লিওটাইড। তাহলে এখানে যদি আমি ইচ্ছা করে ধরো টি লিখলাম, এখানে ধরো সি লিখলাম, যা ইচ্ছা লিখলে, তার মানে এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, তার মানে কি হলো, ডিএনএ ইকুয়াল টু পলিনিউক্লিওটাইড চেন। এটা নিউক্লিওটাইডের পলিমার, ডিএনএ হলো ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইডের পলিমার বা যৌগ। ঠিক আছে, নিউক্লিওটাইড 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 নিউক্লিওটাইড, তারপর নিউক্লিওটাইডের চেন। তাহলে কে করাবে এই পলিমারটা? পলিমারেজ। কি তৈরি হচ্ছে? ডিএনএ তৈরি হচ্ছে, তাহলে কে করাবে? ডিএনএ পলিমারেজ, উৎসেচকের নাম। তাহলে যে উৎসেচকটি এই পলিমারটাকে তৈরি করবে তার নাম ডিএনএ পলিমারেজ। এবার 3 হবে, সেটা আমরা পড়বো, রেপ্লিকেশনের সময় পড়বো। এটা তৈরি করছি মানে কি, অ্যাকচুয়ালি রেপ্লিকেশন করছি, মানে রেপ্লিকেশনে হবে, এইটা রেপ্লিকেশন করিনি, রেপ্লিকেশনে হবেই ঘটনাটি। ওকে, তো এই বিষয়গুলো কেমিক্যাল স্ট্রাকচারে রয়েছে। এবার 2-3টে কোশ্চেন করবো, সেখান থেকে একটু অ্যান্সার দাও দেখি। প্রথম প্রশ্ন,
যে ডিএনএ কে যদি টুকরো করতে হয় তাহলে কোন বন্ড ভাঙতে হবে? ডিএনএ কে যদি টুকরো করতে হয়, তার মানে এটা হলো ডিএনএ, সাপোজ এটা হলো ডিএনএ, একে আমি টুকরো করতে চাইছি, তাহলে ফসফো এস্টার বন্ড ভাঙতে হবে। কারণ এটা একটা ফসফো এস্টার, এটা একটা ফসফো এস্টার, দুটো ভাঙার দরকার নেই, একটা ভাঙলেই হবে। তাহলে ফসফো এস্টার বন্ড ভাঙলেই ডিএনএ কে টুকরো করা যাবে। ভালো করে বুঝবে যে যদি আমি টুকরো করতে চাইছি তাহলে এইদিকেও কাটতে হবে, ওইদিকেও কাটতে হবে। তাহলে ডিএনএ কে টুকরো করতে চাইলে আমাকে ফসফো এস্টার বন্ড ভাঙতে হবে। প্রথম প্রশ্ন তার আগে, ফসফো এস্টার বন্ড তৈরি করলো কে? একটু আগেই উত্তর দিচ্ছি, ফসফো এস্টার বন্ড তৈরি করলো কে? ডিএনএ পলিমারেজ 3। ফসফো এস্টার বন্ড তৈরি করতে পারে নরমালি ডিএনএ পলিমারেজ 3। আর যদি গ্যাটিস মারার মতো কেস হয়, মানে একটু আধটু, মানে কোথাও ভাঙা আছে জুড়বো, এটা তো পুরোপুরি তৈরি করা, প্রথমবারের জন্য তৈরি করা, প্রথমবারের জন্য যে তৈরি করে সে হলো পলিমারেজ। কিন্তু যদি গ্যাটিস দেওয়ার কেস হয়, এটা ভেঙে গেছে গ্যাটিস দেবো, তাহলে লাইগেজ, তখন লাইগেজ। ঠিক আছে, তাহলে লাইগেজও ফসফেস্টার বন্ড তৈরি করতে পারে, ডিএনএ পলিমারেজ 3ও ফসফেস্টার বন্ড তৈরি করতে পারে। যখন নর্মালি রেপ্লিকেশন চলছে, যখন তৈরি হচ্ছে, তখন ডিএনএ পলিমারেজ 3 করে, আর যখন গ্যাটিস মারার কেস আছে তখন লাইগেজ করে। এখন প্রশ্ন হলো যে ফসফেস্টার বন্ড ভাঙে কে? মানে টুকরো করতে কাকে লাগে? কে টুকরো করে? নিউক্লিয়েজ, এন্ডোনিউক্লিয়েজ, একদমই এন্ডোনিউক্লিয়েজ, শুধু নিউক্লিয়েজ না, নিউক্লিয়েজ নিউক্লিক অ্যাসিডকে ড্যামেজ করে দেবে। এন্ডোনিউক্লিয়েজ যারা এই ফসফেস্টার বন্ডকে কাটতে পারে। এবার যদি সেটা বায়োটেকনোলজির মতো চ্যাপ্টারতে আমরা পড়ি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ, তার মানে তারা রেস্ট্রিক্টেড পার্টে কাটবে, মানে সে হয়তো টি সরি এ আর জি এর মাঝেই কাটবো, এরকম নেম থাকবে যে আমি এ আর জি এর মাঝেই কাটি, অন্য কোথাও কাটি না। তো তাদেরকে তখন নাম দেওয়া হয় রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। তাহলে এন্ডোনিউক্লিয়েজ যদি বলি তাহলে যে কোনো ফসফেস্টার বন্ডকে ভাঙতে পারে, আর যদি বলি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ তখন তারা ডিএনএ রেস্ট্রিক্টেড পার্টে কাটে, সেই জন্যই তাদের নাম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। হয়ে গেল? তাহলে এন্ডোনিউক্লিয়েজ দিয়ে ডিএনএ কে কাটা যায়, লাইগেজ দিয়ে জোড়া যায়, ডিএনএ পলিমারেজ তৈরি করে, এগুলো জানতে হবে, কোশ্চেন আসবে সব। নেক্সট প্রশ্ন হলো যে ডিএনএ কে যদি আমি সিঙ্গেল স্ট্র্যান্ডেড করতে চাই তাহলে কোন বন্ড ভাঙতে হবে? তাহলে তার উত্তর হলো হাইড্রোজেন বন্ড ভাঙতে হবে। তাহলে এটা হলো ধরো ডিএনএ সাপোজ, হ্যাঁ, তাহলে এর মাঝে ওই যে এটি জি সির মাঝে এই যে এইগুলো, তখন হাইড্রোজেন বন্ড গুলো এখানে আছে, এগুলো হাইড্রোজেন বন্ড গুলো আছে। তার মানে যদি ডিএনএ কে আমি সিঙ্গেল স্ট্যান্ডার্ড করতে চাইছি, একতন্ত্রী করতে চাইছি, তাহলে কাঁচিটা এখানে চালাতে হবে, এদিকে করতে হবে না। হাইড্রোজেন বন্ড হেলিকেজ বলে একটি উৎসেচক আছে যে এই কাজটি করে। ঠিক আছে, সেটা আমরা পরে পড়বো রেপ্লিকেশনের সময়। তার মানে ডিএনএ কে যদি সিঙ্গেল স্ট্যান্ডার্ড করতে হয় তাহলে হাইড্রোজেন বন্ড কাটতে হবে, ভাঙতে হবে। আর ডিএনএ কে যদি টুকরো করতে হয় তাহলে ফসফেস্টার বন্ড কাটতে হবে, ভাঙতে হবে, যা বলবে। এই হলো ডিএনএ কেমিক্যাল স্ট্রাকচার। এবার যদি এক মিনিট, এবার যদি আরএনএ হয়, আরএনএ হলো কিছু না, শুধু আরেকটা স্ট্যান্ড, কিছু করবো না, এই স্ট্যান্ডটায় হাত দেবো না, ব্যাস, বাকি সেম টু সেম। এত দেখে নাও, আরএনএ এর কেমিক্যাল স্ট্রাকচার দেখানো হবে না, পড়ানো হবে না। যদি আরএনএ কেমিক্যাল স্ট্রাকচার হয় তো সেম টু সেম, শুধু এখানে আমি ওএইচ লিখবো না, সরি ওএইচ লিখবো, সরি ওএইচ লিখবো, তাহলে এখানে আমি ওএইচ লিখবো, এখানে আমি ওএইচ লিখবো, আর এখানে আমি টি লিখবো না, তার বদলে ইউ লিখবো। ঠিক আছে, ইউরাসিল লিখবো, টি এর বদলে ইউরাসিল আছে, ব্যাস এই দুটো জিনিস ফলো করব। আর পাশের কমপ্লিমেন্টারি স্ট্যান্ডটা আমরা করব না। তাহলে এই তিনটে জিনিস ফলো করলে আমরা সেম টু সেম আরএনএ এর কেমিক্যাল স্ট্রাকচার করে ফেললাম, পড়ার কিছু নাই, একই জিনিস। ওকে।